Ganjan. 17 Eco Control. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃষ্টি বেশ জাঁকিয়ে নেমেছে, কি বলো রাজদীপ? হ্যাঁ, যা বলেছেন স্যার, এই বৃষ্টি আজ থামবে বলে মনে হয় না। এই, তোমাকে আর কতবার বোঝাবো বলো তো? কেন, আবার কি হলো? আবার বলছো কি হলো? কিছুই জানো না? স্যার, আমি সত্যি বুঝতে পারছি না। আরে আমি স্যার বলতে বারণ করেছিলাম তোমাকে, যতীনদা বলে ডাকতে বলেছি না? ও আচ্ছা, ঠিক আছে, যতীনদা। যাই হোক, তোমার এই মাসে কোথায় একটা লং ট্যুরে যাওয়ার কথা ছিল না? তা যাবে না সেখানে? হ্যাঁ দাদা, উত্তর ভারত যাওয়ার কথা ছিল। তো কি হলো, যাবে না? আসলে একটা জটিল ইনভেস্টিগেশন ছিল, খুবই জটিল, তাই ছুটি পেলাম না। ওয়াইফকে পাঠিয়ে দিয়েছি, এবার আমার জন্য ও কেন সাফার করবে বলো, তাই না? তা বেশ, কতজন গেছে? ওই মোট 13 জন, সবই কলেজের বন্ধুবান্ধব, তাই যেতে দিলাম। আর তাছাড়া সঙ্গে বোন গেছে আমার। ও, তোমার নিজের বোন আছে নাকি? আমি তো জানতাম তুমি এক ছেলে। আরে না না, মামার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালোই করেছো। এমনিতেই আমাদের পুলিশের চাকরি, পুলিশের বউরাও তো ঘুরতে পারে না সেইভাবে। তুমি ভালোই করেছো এটা। আসলে কয়েকদিন ধরে মনটা খুব খারাপ যতীনদা, কিছু ভালো লাগছে না, সব কেমন এলোমেলো হয়ে গেছে। ও, একটু হবে, বউ না থাকলে প্রত্যেকটা বিবাহিত পুরুষের এটাই হয়। হ্যাঁ, আরে ঠাট্টা করো না, কিছুদিন আগে তো আমার কর্মজীবনের এত বড় একটা ভুল হয়ে গেল, কিছুতেই মেনে নিতে পারছি না। কেন, এমন কি ভুল করেছো? সিরিয়াস কিছু? বলে বোঝাতে পারবো না, একটা বড় অপরাধীকে হাতের সামনে পেয়েও ছেড়ে দিয়েছি। এ আফসোস আমার যাবে না, সেই আফসোস সারা জীবন ভোগ করে যেতে হবে আমাকে। আরে দাঁড়াও 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 রাজদীপ, দাঁড়াও, পরিষ্কার করে বলো তো বাবা, কি হয়েছে? একটু ঝেড়ে কাশো তো দেখি। রাজদীপ বাগ একজন সৎ এবং নিরপেক্ষ পুলিশ অফিসার হিসাবে সকলের কাছেই পরিচিত। আর যতীন দেবনাথ হলো তার থেকেও একজন সিনিয়র অফিসার, তবে ওরা দুজনে আলাদা থানায় কর্মরত। আজ তাদের ছুটির দিন, তাই রাজদীপ যতীন দেবনাথের বাড়িতে সময় কাটাতে এসেছে। তারপরে আবার সিঙ্গেল মল্টের অফার। একজন সুরাপ্রেমী হয়ে রাজদীপ এই সুযোগ কখনো ছাড়তেই পারে না। কিন্তু কিছুদিন আগে রাজদীপের পেশাগত জীবনে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য তাকে ওপর মহলের কাছে অনেক কটু কথা শুনতে হয়েছে। রাজদীপের মানসিক অবস্থা তারপর থেকে খুব একটা ভালো নয়। তার মাঝে মাঝে মনে হয়, যে ডিপার্টমেন্টকে এত পরিষেবা দিলাম, এত সততা নিয়ে কাজ করলাম, সে আমাকেই কিনা একটা সামান্য ভুলের জন্য সেই ডিপার্টমেন্টে এত অপমান করলো। তার পরের মুহূর্তেই আবার মনে হয়, কিন্তু কিন্তু সত্যি সত্যি কি এটা আমার ভুল? হয়তো না। 1 মাস আগে একজন ভয়ঙ্কর অপরাধী আমার হাতের সামনে ছিল, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আর সামান্য কিছু ভুলের জন্য হাতের নাগালে এসেও পালিয়ে গেল। আমার কর্মজীবনের একটা কালো দাগ। সবসময় এত সুনাম, তার মধ্যে এই ঘটনাটা একটা ভাঁটা ফেলে দিয়েছে। না, খুব ভুল হয়ে গেল। সেই থেকেই রাজদীপ কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছে না। বারবার বিবেক দংশন হচ্ছে। যতীন দেবনাথ জানে না যে সেই দিন কি হয়েছিল। রাজদীপ বলতে শুরু করে,
1 মাস আগের সেই ভয়াবহ ঘটনার কথা। সেদিন অঝোরে বৃষ্টি পড়ছিল। ঘড়িতে রাত্রি 8টা বাজে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে বাড়ি ফেরার পালা। এমন সময় বৃষ্টির আগমন তার খুব বিরক্তিকর লাগে। ইন্সপেক্টর রাজদীপ বাগ পুলিশ স্টেশনে বসেই অপেক্ষা করতে থাকে কখন বৃষ্টি থামবে এবং সে বাড়ি ফিরবে। কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে বৃষ্টি কিছুটা থামে। যাক বাবা, বৃষ্টি থেমেছে। ও দয়ানন্দ দা, কি হলো? আরে কোথায় গেলে? উফ, এটা দিয়ে আর পারি না। আরে ও দয়ানন্দ দা, শুনতে পাও না নাকি? হ্যাঁ দাদা বাবু, আসছি। শুনতে পাচ্ছ না? কতবার ডাকছি। হ্যাঁ মানে ওই আর কি, মানে শুনতে পাইনি। যাই হোক, আমার ছাতাটা নিয়ে এসো। ওই ঘরে টেবিলের তলায় রাখা আছে, দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দয়ানন্দ তার কথা মতো ছাতাটা নিয়ে তার হাতে তুলে দেয়। আচ্ছা আচ্ছা, এখন আসছি, বেশি দেরি করা যাবে না, আবার বৃষ্টি বেড়ে গেলে বিপদে পড়ে যাব। যাকে ভালো কথা, তুমি কিন্তু সব দেখে রেখো। তোমার তো নাইট শিফট, যে ফাইলগুলো টেবিলে আছে ওইগুলো ওখানেই থাকবে। এই পাং ওপাং ছপাং করিয়ে দিও না, হ্যাঁ? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে, আপনি নিশ্চিন্তে যান। বেশ। আচ্ছা, কালকে আসতে আমার একটু দেরি হবে। যদি অতুলবাবু তাড়াতাড়ি চলে আসে তাহলে ওকে বলবে যদি সময় পায় ওপরের ফাইলের প্রথম পাতাটা যেন জেরক্স করে রাখে। কালকে এসে আমি বুঝিয়ে বলে দেবো। কি বলবে? ওপরের ফাইলের প্রথম পাতাটা জেরক্স করাতে, ঠিক আছে? আমি এখন আসছি। উফ বাবা, অনেক দেরি হয়ে গেল। ইস, বর্ষাকালটা চালাবে বলে মনে হচ্ছে। তার ওই বড় কালো ছাতাটা খুলে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন খুব বেশি বৃষ্টি না হলেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঠিক এই মুহূর্তেই বেশ দ্রুত গতিতে একজন ভদ্রলোক তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। দেখে মনে হয় লোকটার খুব তাড়া আছে। রাজদীপ কিছুটা বিরক্ত হয়েই লোকটাকে বলে ওঠে, বাবা, দেখে চলতে পারে না নাকি? কানা নাকি? সরি দাদা। লোকটাকে দেখে তার বেশ সন্দেহজনক বলে মনে হয়। পুলিশের চোখ, তাই সন্দেহের থেকে মনকে বিরত রাখতে পারে না। আর তাকে সন্দেহ করার অবশ্য বেশ কিছু কারণও আছে। লোকটা কেমন যেন অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মাঝে মাঝে একবার পেছন ফিরে তাকায়। তার চোখে মুখে কেমন যেন একটা ভয় ভয় ভাব। রাজদীপের মনে হলো হয়তো লোকটা বিপদে আছে, না হলে কোনো কুকর্ম করে পালাচ্ছে। লোকটা আরও কয়েকবার পেছন ঘুরে রাজদীপের দিকে তাকিয়ে দেখে। এবার সন্দেহটা যেন আরও বেড়ে যায় রাজদীপের, সাথে বেড়ে যায় কৌতূহল। রাজদীপ দেখে লোকটা একটা মেলায় ঢুকছে, হয়তো কোনো একটা জিনিস কিনতে এসেছে। কিছুদিন হলো ওদিকে একটা মেলা বসেছে, সেইভাবে মেলা চলছে না, যা বৃষ্টি চলবেই বা কিভাবে। সেখানে গিয়ে সেই সন্দেহজনক লোকটা দেখে বেশিরভাগ দোকান ত্রিপল দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা দোকান খোলা আছে। রাজদীপ দূরে দাঁড়িয়ে দেখতে পায় সেই দোকানে লোকটা কিছু কিনতে যাচ্ছে। রাজদীপ ভাবে, লোকটা পাগল নাকি? এই বৃষ্টির মধ্যে কাদা মাটি পেরিয়ে এত দ্রুত গতিতে ছুটে যাচ্ছে শুধুমাত্র মেলায় যাবে বলে? একটা তাচ্ছিল্যের হাসি খেলে যায় রাজদীপের মুখে, কিন্তু তখনও সন্দেহ আর কৌতূহল থেকেই যায়। সেই সন্দেহের বশেই দূরে দাঁড়িয়ে লোকটাকে এক দৃষ্টিতে দেখতে থাকে রাজদীপ। আরে কি হলো? তোমাদের দোকান ফাঁকা, কি ব্যাপার? কি আর করব বলুন তো, কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, মানে পরের বার থেকে আর মেলায় বসবো না। ধুর, মানুষ আসতে চাইলেও আসতে পারে না। এইভাবে বিক্রি হয় বলুন? আপনি বলুন না। হয় না দাদা, হয় না। সালা সব টাকা পয়সা একদম লস। কি আর বলবো। যাই হোক, কি লাগবে বলুন দাদা? আবহাওয়া দপ্তর বলেছে এখন ভারী বৃষ্টি হবে। তো যাই হোক, বাচ্চাদের মুখোশ আছে? হবে, সব রকমই হবে, কিন্তু কীরকম লাগবে বলুন? মানে বাঘ, সিংহ, ভাল্লুক নাকি হনুমান? ওই যে ওইটা দিন তো, দেখতে পাচ্ছেন? ওই বাঁ দিক থেকে, ওই যে ওইটা। কোনটা কোনটা বলুন তো, মানে ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, লালটা। ডেমন মুখোশ কিনবেন? হ্যাঁ।
দোকানে একটা ভয়ঙ্কর ডিমান্ড মুখোশ রাখা আছে। ওটাই কিনতে চায় লোকটা। পুরো ঘটনাটাই কিছুটা দূর থেকে দাঁড়িয়ে দেখে ইন্সপেক্টর রাজদীপ বাগ। বাপরে, 5 দিন আগেই মুখোশটা এনেছিলাম, কোনো বাচ্চা ভয় নিতে যায়নি। ভাবছিলাম কেনই বা এটা নিতে গেলাম। যাকে তা আপনি এটা নেবেন? হ্যাঁ, নেব তো। দাঁড়ান, আমি দিচ্ছি। এই নিন। ধন্যবাদ। বাচ্চার জন্য নিলেন? তা ভয় পাবে না? এই মুখোশটার দিকে হঠাৎ করে তাকালে আমিই চমকে উঠছি। বাবা, একটা মুখোশে আবার কিসের ভয়? এটা তো কোনো বাঘসিংহ নয় না। তাও মুখোশটার দিকে তাকিয়ে থাকলেই কেমন যেন গাটা শিউরে উঠছে। আচ্ছা, দাম কত? 30 টাকা। বাবা, এত দাম? আচ্ছা শুনো না, 20 টাকা দেবো। এমনিতে যা বৃষ্টি হচ্ছে, তোমাকে কিন্তু এর বেশি দাম কেউ দেবে না। না দাদা, এত কমে আমি পারবো না। কিন্তু তোমাকে তো দিতেই হবে। মানে? কিছু না, মজা করছিলাম। আচ্ছা, এই নাও। লোকটা তার ব্যাগ থেকে 50 টাকা বের করে দোকানির হাতে তুলে দেয়। কিন্তু দাদা, মানে আমার কাছে এই মুহূর্তে তো খুচরো হবে না, মানে এমনিতেই বিক্রি হয়নি, বুঝতেই তো পারছেন। আচ্ছা ঠিক আছে, লাগবে না, রাখো। তুমি রেখে দাও, পুরোটাই রেখে দাও। না না, তা কেন করবেন? আপনি আরও একটা কিছু নিয়ে নিন না, তাহলেই হিসাব হয়ে যাবে একদম বরাবর। আহা, বললাম তো লাগবে না। আরে মনে করো আমি খুশি হয়ে দিলাম, এমনিতেই তো বিক্রি বাট্টা হয়নি বলছো। রেখে দাও, রেখে দাও। লোকটা মুখোশটা কিনে আবার হাঁটা শুরু করলো। আজব লোক মাইরি, যে কিছুটা সময় আগে দাম কমাতে বলছিল সে 50 টাকা দিয়ে চলে গেল। বাবা! ইন্সপেক্টর বাগ ওর এমন আচরণ দেখে বেশ তীব্র একটা রহস্যের গন্ধ পায়। দূর থেকে সব কথা শুনতে না পেলেও কিছুটা আঁচ করতে পারে। লোকটা মুখোশটা কেনার পরে যেই দিকে যায় তাকে অনুসরণ করে সেই দিকে এগিয়ে যায় রাজদীপ। তার সামনে দিয়ে অনেক রিক্সা আর টোটো চলে যায়, কিন্তু লোকটা টোটো বা রিক্সা না ধরে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই রাজদীপ ভাবে হয়তো খুব কাছেই থাকে সে। কিন্তু প্রায় 45 মিনিট ধরে হাঁটার পরে লোকটি তার নিজের গন্তব্যস্থানে পৌঁছায়। তার ঘরটা আরও বেশি সন্দেহজনক। একটা জঙ্গল পেরিয়ে মানব বিচ্ছিন্ন এলাকার মধ্যে তার ঘর। রাজদীপ দেখে লোকটা ঘরের দরজা খুলে একটা ব্যাগ নিয়ে আবার অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু ঘরে ঢুকে পোশাকটা বদলে নেয়। তার পরনে কালো রেনকোট আর হাত মোজা। কোনো এক বিশেষ কাজে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ব্যাগটার মধ্যে বিশেষ কিছু ভরে নেয়। তবে কি নেয় তা বোঝার চেষ্টা করেও বুঝতে পারেনি রাজদীপ। সে ব্যাগ নিয়ে জঙ্গল অতিক্রম করে তার পরবর্তী গন্তব্যস্থানে যাওয়ার জন্য একটা রিক্সা ডাকে। এই রিক্সা, কোথায় যাবেন? এই রিক্সা, বলছি ওই মিতালির মাছ বাজারের কাছে নিয়ে যাবে? পারবেন আমি দিতে? আরে ওদিকে তো খুব জল জমে। আহা চলো না। 50 টাকা লাগবে, না হলে যাবনি। আচ্ছা ঠিক আছে, 50 টাকাই দেবো, চলো চলো। লোকটা রিক্সায় উঠে বসে। এই সময় ইন্সপেক্টর বাগের কাছে একটা ফোন আসে। ধুর, এই সময় আবার কে ফোন করে? হ্যালো, হ্যাঁ অতনুবাবু বলুন। বলছি দয়ানন্দদা আমাকে ফোন করেছিল, বললো একটা কাগজ জেরক্স করে রাখতে। তুমি নাকি বলেছো, তাই ফোন করলাম। আমি প্রথমে একটা আকাশি রঙের ফাইল রেখেছি, ওটার প্রথম পাতা। আচ্ছা, আমি একটু কনফার্ম হয়ে নিলাম। এখন কোথায় আছো, বাড়িতে? না না, একটা ইনভেস্টিগেশনে আছি। এতে হাসির কি হলো বুঝতে পারলাম না। তুমি কবে থেকে শার্লক হোমস হয়ে গেলে বুঝতে পারছি না, এই বৃষ্টির মধ্যে আবার তদন্ত। আচ্ছা আচ্ছা, রাখছি। শুভরাত্রি। শুভরাত্রি। যত্তস্য। যা, লোকটা কোথায় গেল? এই শুয়োরটার জন্য হারিয়ে ফেললাম, সালা আপদ। রাজদীপ এক নিমেষের মধ্যে হারিয়ে ফেলে লোকটাকে। তার মনে মনে খুব রাগ হয় অতনুবাবুর ওপর, তবে ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। মনে মনে ভাবে, লোকটার গন্তব্যস্থান খুঁজতে গেলে ভুল হবে। আমার অনুমান সে যেখানেই যাক না কেন এইখানে আবার ফিরে আসবেই। তাই এমন বৃষ্টি ভেজা আবহাওয়ায় সেখানেই বসে থাকে রাজদীপ।
সে মনে মনে ঠিক করে নেয়, আজকে শেষ না দেখে বাড়ি ফিরবো না, যাই হয়ে যাক না কেন। তোরা এই বৃষ্টির মধ্যে রিক্সা চালাস, উপার্জন হয়? ভালোভাবে হয় না, কোনো রকমই চলে, কি আর করবো বলুন। কোথায় থাকিস? ওই আপনাদের ওই দিকেই থাকি, মানে ওই আপনি যেখান থেকে উঠলেন না ওখান থেকে, দাসপাড়া। ও আচ্ছা, তো বাড়িতে কে কে আছে? মা আর আমি থাকি। বিয়ে করিসনি? না বাবু। ও আচ্ছা। আপনাকে একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন নি? আর বল না, কি? কিছু মনে করবো না। আপনার হাতে ওই যে মুখোশটি, ওটা কিসে? কেমন জানি একটা দেখতে, দেখলে যেন মনটা বড্ড অস্থির অস্থির হয়ে যায়। এইটা একটা বাচ্চাকে উপহার দেব। এত ভয়ঙ্কর মুখোশ, এই বাচ্চা তো ভয় পেয়ে যাবে। আরে আমার এক ছাত্রী চেয়েছিল, তাকেই দিতে যাচ্ছি। ওই পুলিশ পাড়ার সামনের মেলা থেকে নিয়েছেন বুঝি? হ্যাঁ রে, কি করে বুঝলি? এইখানে এইখানে দাঁড় করা, এইখানে নাম। দাঁড়া দাঁড়া দাঁড়া। লোকটা সেই রিক্সাওয়ালার হাতে 50 টাকার পরিবর্তে 100 টাকা দিয়ে বলল, এটা রেখে দে। এত টাকা? আহা রাখ না, তুই কত তাড়াতাড়ি নিয়ে এলেই। রাখ রাখ, বাড়ি যাওয়ার সময় মায়ের জন্য কিছু নিয়ে যাস, ঠিক আছে? মা খুশি হবে, কেমন? ধন্যবাদ বাবু, ধন্যবাদ। এই আজকের দিনে আপনার মতো মানুষ হয় না বাবু। আমার বড্ড খারাপ লাগছে, 25 টাকার রাস্তা আপনার থেকে 50 টাকা চেয়েছিলুম, আর আপনি 100 টাকা দিলেন। ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বৃষ্টির মধ্যে একটু বেশি চাইতে হয়, বুঝলি? ভালো থাকিস, চলি। মাত্র 20 মিনিটের মধ্যে সেই রিক্সাওয়ালা লোকটাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে চলে যায়। যদিও কাদা আর স্যাঁতস্যাঁতে মাটিতে পা দিয়ে আরও 5 মিনিট তাকে হেঁটে যেতে হবে। এর মধ্যে আবার লোডশেডিং। এখানে লোডশেডিং হলে সকালের আগে কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই। ভাগ্যিস বাড়ি থেকে টর্চ নিয়ে বেরিয়েছিল সে। এই অন্ধকারে টর্চ জ্বালিয়ে কাদা স্যাঁতস্যাঁতে রাস্তা দিয়ে হেঁটে অবশেষে সেই স্থানে পৌঁছায়। একটা একতলা বাড়ি, বেশ পুরনো একটা বাড়ি। সেই বাড়িতে আজকে একটা বিশেষ কাজ আছে তার। কি কাজ সেটা সেই জানে। তার হাতে থাকা সেই ভয়ঙ্কর মুখোশটা এতক্ষণে সে পরে নিয়েছে। কোনো কলিং বেল না থাকায় দরজা ধাক্কা দিতে থাকে সে। কে? উত্তর আসে, কিন্তু কেউ দরজা খোলে না। আবার দরজা ধাক্কা দেয় লোকটা, তবে এবার আরো জোরে। তুলি, ওই তুলি, বলো মা। দেখ তো কে এসেছে, দরজাটা খোল। উফ, কারেন্ট যাওয়ার আর সময় পেল না, আর পারি না। তুলি দরজাটা খুলে দেখে একটা ভয়ঙ্কর মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটা টর্চ আর অন্য হাতে একটা চপার। এই দৃশ্য দেখে তুলি ভয় পেয়ে আর্তনাদ করে ওঠে। আরে দাঁড়াও, আমায় ভয় পেও না। কি? কোনো কথা না শুনে সেখান থেকে তার মায়ের ঘরে ছুটে পালিয়ে যায় মেয়েটি। একটা অন্ধকার পরিবেশে এই রকম ভয়াবহ রূপ দেখে 8 বছরের তুলি নিজের স্নায়ু নিয়ন্ত্রণ রাখতে পারে না। হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? লম্বা লোক, খুব লম্বা, মুখে একটা রাক্ষসের মুখোশ পড়ে আছে। আমি দরজা খুলে চলে এসেছি। কে মজা করছে এইভাবে? এত অন্ধকার, কতবার বলেছি একটা জেনারেটর লাগাও। তুই দাঁড়া, আমি দেখে আসি। তুমি দেও না মা। মোমবাতিটা দে। জ্বালানো মোমবাতি নিয়ে এইভাবে কেউ দৌড়ায়? পাগলি মেয়ে একটা। আমি দেখে আসছি, তুই এখানেই থাক, তোকে যেতে হবে না, তুই এখানেই দাঁড়া। তুলির মা মোমবাতি নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে দরজাটা হাট করে খোলা, কিন্তু লোকটা আশেপাশে কোথাও নেই। অন্ধকার ঘরের ডান দিকের দেওয়ালে সোফার দিকে মোমবাতি ঘোরাতেই দেখতে পায় লোকটা সোফায় বসে আছে।
বুকের ভিতরটা কেঁপে ওঠে তার। এটা কিরকম অসভ্যতামি? আপনি ঘরে ঢুকে পড়েছেন কেন? আর এই সব মুখোশ পরে এসেছেন কেন? আমার মেয়ে আপনাকে দেখে ভয় পেয়ে গেছে। কে আপনি? এই অপরাধ নেবেন না দিদিভাই, হাত জোর করে ক্ষমা চাইছি। আমি বহুরূপী প্রাইভেট লিমিটেড থেকে আসছি। আমার নাম রাজু। কয়েকটা ওই খেলা দেখাবো, তার জন্য কিন্তু পুরস্কার আছে। খেলা? কিসের খেলা? যাই খেলা থাকুক না কেন, আপনি আগামীকাল আসুন, আজকে হবে না। যত সব। দিদিভাই দেখুন, আমি খুব গরিব মানুষ, কালকে আর আমি এখানে থাকবো না, তো বেশি সময় নেব না আপনার। আরে কে কি পায়ে ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। ঠিক আছে, বসুন। কি করতে হবে? প্লিজ প্লিজ প্লিজ, আপনার মেয়েকে ডাকুন একটু প্লিজ। অপেক্ষা করুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মহিলা তার মেয়েকে পাশের ঘর থেকে ডেকে আনতে যায়। তুলি, ওই ঘরে চলো। একজন বহুরূপী কি সব খেলা নিয়ে এসেছে। খেলা নিয়ে এসেছে? হ্যাঁ, জিততে পারলে পুরস্কার আছে বললো। তাহলে যাব। কিছু সময়ের মধ্যে মা আর মেয়ে তার সামনে এসে উপস্থিত হয়। তুলি তার এমন অদ্ভুত মুখোশটা দেখে আবার ভয় পেয়ে যায়। আরে ভয় নেই ভয় নেই, এখানে বসো বসো বসো। আচ্ছা দিদিভাই, আপনাদের কয়েকটা প্রশ্ন করব, ধাঁধা। হ্যাঁ, উত্তর দিতে পারলে কিন্তু টাকা পাবেন, উত্তর না দিতে পারলে কিছু জিনিস আমাকে দিতে হবে আর কি। আমি আমি আবার কি দেব? ঠিক বুঝলাম না তো। আহা, ভয় পাবেন না, আমি কোনো দামি জিনিস চাই না তো। আচ্ছা বেশ, তবে শুরু করুন। আচ্ছা, যে কোনো একজনকে খেলতে হবে। কে খেলবে ঠিক করুন, মা নাকি মেয়ে? আপনার গলার আওয়াজটা না খুব চেনা লাগছে। যাই হোক, আমি খেলবো। না, হবে না, হবে না, আমি খেলতে চাই। তুই পারবি না। আচ্ছা, তুমি খেলো। প্রথম প্রশ্ন, ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে, আমি কে? মোমবাতি। ঠিক বলেছেন, বাহ। এই তো, এই নি 200 টাকা। ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন, এটা জিততে পারলে কিন্তু 500 টাকা, আর না পারলে 100 টাকা দেবেন। না পারলে 100 টাকা দিয়ে দিতে হবে? হ্যাঁ, এইটাই তো খেলা নিয়ম দিদিভাই। আচ্ছা, ধাঁধাটা শুনুন, হ্যাঁ, মন দিয়ে। যা আছে সম্পূর্ণ তোমার, কিন্তু তোমার থেকে অন্যরা বেশি ব্যবহার করে। নাম। একদম ঠিক, এই তো। দারুণ মা, ইউ আর গ্রেট। এই নিন 500 টাকা, আবার জিতলেন, দেখলেন। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, এইটা পারলে কিন্তু 1000 টাকা জিতবেন, না পারলে কিছু একটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা বলুন। আচ্ছা, ভালো করে শুনুন। এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে মহারানী, রক্ষা করে 32 সৈনিক। এবার বলো তো আমি কে? আর একবার বলবেন প্লিজ, ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, ভালো করে শুনুন, আরেকবার বলছি। এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে মহারানী, রক্ষা করে 32 সৈনিক। এবার বলো আমি কে? পারবো না মনে হচ্ছে। মিস হয়ে গেল। তুই জানিস না কি তুলি? না। তাহলে ভাবুন ভাবুন ভাবুন। হ্যাঁ, বলে দিই তাহলে সঠিক উত্তর। সঠিক উত্তর হলো মুখ। 32 সৈনিক। ইস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা পারলাম না এটা। ইস, ছি ছি ছি, আমার লজ্জা হওয়া উচিত। বেশ, আপনি পরের প্রশ্ন বলুন। যাই হোক, আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। তাই নাকি? আচ্ছা। ও হ্যাঁ, আপনাকে তো আবার টাকা দিতে হবে, তাই না? উত্তর দিতে পারিনি। না 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 না, টাকাটা রেখে দিন, রেখে দিন। তৃতীয় প্রশ্ন না পারলে টাকা ফেরত দিতে হবে, আমি তো একবারও এটা বলিনি। আপনার মেয়ের মূল্যবান কিছু চাই। মূল্যবান? ঠিক আছে, তুলি, ঘর থেকে একটা খেলনা নিয়ে আসো। আরে বসো বসো, খেলনা নয়, আপনার মেয়ের একটা হাত লাগবে, দেবেন তো? মানে?
এ কি, ভয় পেয়ে গেলেন? ঠিক বুঝলাম না। হাত চেয়েছি, হাত, হাতে একটা কিস করবো। ওফ ওফ, বাবারে। আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম, সত্যি বলছি। যাও তুলি, ওনাকে হাতটা দাও। মুখোশ পরেই লোকটা তুলির হাতে স্নেহের চুম্বন দেয়। আর কতগুলো প্রশ্ন থাকবে? আচ্ছা চলুন তাহলে শেষ প্রশ্ন। খেলা শেষের দিকে। এটা সঠিক বলতে পারলে কিন্তু 5,000 টাকা পাবেন। ওকে? 5,000? আর যদি না পারি তাহলে? না পারলে কিন্তু এতক্ষণ যে টাকা জিতেছেন সবটা আমায় দিয়ে দিতে হবে। তাহলে আর দরকার নেই। ওমা, তুমি ছেড়ে দাও, আর খেলতে হবে না। না 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 না, সেটা তো করা যাবে না। খেলা যখন একবার শুরু হয়েছে আর থামানো যাবে না এই খেলা। এটাই নিয়ম কিন্তু। ঠিক আছে, আমি খেলবো। ওকে, খুব ভালো। আচ্ছা তাহলে প্রশ্ন করি। করুন। ভালো করে শুনবেন। কোন প্রাণীর মগজ সব থেকে উঁচুতে থাকে? ভেবে বলবেন। শেয়াল। ভুল উত্তর হয়ে গেল। কি? ভুল উত্তর, একটু ভেবে বলা উচিত ছিল। উত্তরটা হবে জিরাফ। আমি কিন্তু একবারও বেশি বুদ্ধি বলিনি, মগজ উঁচুতে বলেছিলাম, তাই না? এই নিন আপনার টাকা। মহিলা সব টাকা দিয়ে হতাশ হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আচ্ছা বসুন 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 দিদিভাই, বসুন, হতাশ হবেন না। দেখুন, আপনার জন্য কিন্তু একটা জ্যাকপট আছে। এই উত্তরটা দিতে পারলে আপনি একটা হীরের আংটি পাবেন। হিরে? আপনি সত্যি বলছেন? যদি না পারেন তাহলে ধাঁধার যা উত্তর হবে সেটাই দেবেন। ধাঁধার যা উত্তর হবে মানে? মানেটা বেশ সহজ। ধরুন ধাঁধার উত্তর হলো পেন্সিল, তাহলে আপনার মেয়ের ঘর থেকে একটা পেন্সিল এনে দেবেন, এই আর কি। তেমন কিছু না, ইজি ইজি। চলুন। ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। তবে প্রশ্ন করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। ভালো করে শুনুন। পর্দা দিলে অন্ধকার, পর্দা খুললে আলো, কালো হয়েও সে আলো দেয়। কি নাম তার বলো? ভেবেচিন্তে বলবেন কিন্তু, আপনার হাতে সময় আছে। এটা সূর্য? ভেবে বলছেন? হ্যাঁ, ভেবে বলছি, আর আমি জানি এটা ঠিক হবে। নিশ্চিত? হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা দিদিভাই, আপনি আমার জন্য এক কাপ চা করে আনতে পারবেন? আমি কিন্তু লিকার চা খাই। হ্যাঁ, চা খেতে খেতে বলবো যে আপনি সঠিক উত্তর দিয়েছেন নাকি ভুল। আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। মহিলা ওনাকে বসিয়ে চা বানাতে রান্নাঘরে চলে যায়। লোকটার পাশে তুলি বসে থাকে। তুলি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, বাহ। তা পড়াশোনা ঠিক করে করো তো? করি। একটা কথা বলবো আঙ্কেল? হ্যাঁ বলো। এই ধানটাগুলো কোথায় যেন এর আগে শুনেছি, ঠিক মনে করতে পারছি না। তাই নাকি? বেশ বেশ বেশ। তা আমার মুখে এই মুখোশ দেখে কি তোমার এখন আর ভয় করছে? এখন আর ভয় লাগছে না। তোমাদের ঘরগুলো একবার আমাকে দেখাবে? কিন্তু আলো নেই তো। মা লন্ঠনটা নিয়ে রান্নাঘরে গেছে, অন্ধকারে কি করে ঘরগুলো দেখাবো? আমার কাছে টর্চ লাইট আছে। আচ্ছা চলো। ব্যাগটা নিয়ে যাচ্ছ কেন? ওটা এখানেই থাকুক। এটার মধ্যে উপহারগুলো থাকে তো, আমার জিনিস নয়, কোম্পানির জিনিস, তাই সব সময় কাছে রাখার নির্দেশ আছে। চলো। তুলি এখন আর তাকে ভয় পাচ্ছে না, তাই তার ঘর দেখাতে নিয়ে যায়। এদিকে তুলির মা চা বানানোর দিকে মন দিতে পারে না। উত্তরটা ঠিক হয়েছে কিনা এই চিন্তা মাথায় ঘুরতে থাকে। নিজের মনে প্রশ্নটা বিড়বিড় করতে থাকে। পর্দা দিলে অন্ধকার, আর পর্দা খুলতে আলো। কালো হয়েও সে আলো দেয়। কি নাম তার বলো? আচ্ছা, কালো হয়ে আলো দেয়। সূর্য তো কালো হয় না। এ বাবা, এখন বুঝতে পারছি, উত্তর তো হবে চোখ। কি করলাম আমি, কি করলাম? সেম সেম সেম। ছে,
আমি কেন একটু ভেবে উত্তর দিলাম না? ছি, 1 মিনিট। লোকটা বলেছিল যদি না পারি তাহলে ধাঁধার যা উত্তর হবে সেটাই দিতে হবে। তুলির ঘর থেকে আর্তনাদ শুনে তার মা সব কিছু ফেলে লণ্ঠন নিয়ে ছুটে যায় সেই দিকে। ঘরে গিয়ে যেটা দেখল সেটা দেখে তার হৃদযন্ত্র ঠান্ডা হয়ে যায়। তুলির শরীরটা মাটিতে পড়ে আছে, নিথর শরীর, তার কাটা শ্বাসনালী থেকে কালচে রক্ত বেরিয়ে সারা ঘর ভেসে যাচ্ছে। শুধু তাই নয়, তুলির চোখের মণিগুলো কেউ একজন উপরে তুলে নিয়েছে। কি বিভৎস সেই দৃশ্য! এই দৃশ্য দেখে তুলির মা সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পরে সেন্স ফিরে আসে তার, এবং দেখে তার শরীরটা একটা কাঠের চেয়ারে দড়ি দিয়ে বাঁধা, চারিদিক অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই কোনো রকমে দেখতে পায় মুখোশ পরা লোকটা তার কাছে এসে দাঁড়িয়ে আছে। তার এক হাতে টর্চ আর একটি হাতে রক্তাক্ত চপার। চপার থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে মাটিতে। টর্চের আলোয় মুহূর্তটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কে আপনি? আমার তুলিকে কেন মারলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? দূর, এটা খেলা তো। আরে আপনি তো সঠিক উত্তর দিতে পারেননি। সঠিক উত্তর ছিল চোখ। আমি তো বলেছিলাম, বলিনি? যেটা উত্তর হবে আমি সেটা নিয়ে নেবো। হ্যাঁ, তাই আপনার মেয়ের চোখটা আমি নিয়ে নিয়েছি। এই কি? রক্তাক্ত চপার হাতে দানবীয় শরীরটা তার দিকে এগিয়ে আসতে থাকে। সামনে আসবেন না, সামনে আসবেন না। তার হাত দুটি চেয়ারের সাথে বাঁধা। চপার দিয়ে এক কোপে তার হাতগুলো শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় লোকটা। মুখোশের আড়ালেও যেন তার মুখমণ্ডলে নৃশংসতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। মহিলার রক্তাক্ত শরীরটা চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তার গলা থেকে একটা আর্তনাদ ভেসে আসে। বাচ্চাটা আমার, আমাকে ফেরো না। এরপর আর কোনো কথা না শুনে তার শরীর থেকে এক কোপে মাথাটাকে আলাদা করে দেয়। সারা ঘর রক্তে ভেসে যায়। তুলি আর তার মায়ের দেহের অংশগুলো সেই ব্যাগে ভরার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ ব্যাগটা ছিল একটু ছোট। তাই দেহগুলো আরো বেশ কয়েকটি টুকরো করে ব্যাগের ভেতর ভরে ফেলে সে। খুব সাবধানে ঘর পরিষ্কার করে সেই ব্যাগ, মুখোশ আর অস্ত্রটা নিয়ে তার নিজের বাড়িতে ফিরে আসে। রাত তখন 1টা বাজে। তার নিজের বাড়িটা শহর থেকে একটু ভেতরের দিকে অবস্থিত, কিছুটা নির্জন পরিবেশে সেই বাড়ি। তাই এখান থেকে এইভাবে নিয়ে যাওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তাকে যে নিয়ে যেতেই হবে, না হলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। অন্যদিকে রাজদীপ এতক্ষণ ধরে অপেক্ষা করার পরে বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। এমন সময় দেখতে পায়
লোকটা ব্যাগ নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। তবে এবার ব্যাগ অনেক বেশি ভারী। সাথে সাথেই রাজদীপ নিশ্চিত হয়ে যায় ব্যাগ ভর্তি করে কিছু নিয়ে এসেছে সে। সন্দেহের পারদ আরও বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই লোকটা তার ব্যাগটি নিয়ে নিজের ঘরে প্রবেশ করে। সে নিজের বাড়িতে মাটি খুঁড়েই রেখেছে, দেহগুলোকে মাটির তলায় লুকিয়ে রাখবে বলে। কাঁচা মাটির বাড়ি, খুঁড়তে বেশি সময় লাগে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির বাইরে কেউ দরজা ধাক্কা দিতে থাকে। এই কে আছিস? দরজা খোল। ভেতরে কি হচ্ছে? দরজা খোল। এই কে আছিস? দরজা খোল। সে ভয় পেয়ে যায়। তখনও দেহগুলো মাটির তলায় চাপা দেওয়া হয়নি তার। ভেতরে কি কি করবে হচ্ছে? দরজা খোল। ভেবে পায় না এই সে। কে আছিস? একেবারেই মাথা কাজ করে না। কোনো রকমে ওই ব্যাগটা পেছনের একটা খোলা জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। সে ভালো করে জানে বেশি সময় ওইখানে ব্যাগটা রাখলে আরো বিপদ বাড়বে, কিন্তু আপাতত বেঁচে যাবে। সে দ্রুত তার পোশাক বদল করে দরজাটা খোলে। দরজা খুলেই সে চমকে যায়। পুলিশের খাকি পোশাক পরে সেই ভদ্রলোক তার সামনে দাঁড়িয়ে আছে, যার সাথে তার কয়েক ঘন্টা আগে ধাক্কা লেগেছিল। মনে মনে ভাবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি চলছে এখানে? কি চলছে? আপনি কে? ইন্সপেক্টর রাজদীপ বাগ, দেবপুর থানা। আমার নাম রাজু। তা আমার বাড়িতে এত রাতে কি মনে করে এসেছেন? আপনাকে আমি অনেকক্ষণ ধরেই ফলো করছিলাম। প্রায় 7 বার দরজা বন্ধ করেছেন আর খুলেছেন। আপনার মুখটা দেখেও তবে সন্দেহ হচ্ছে, তাই মনে হলো আপনার থেকে অনেক কিছু জানার আছে। ভেতরে ঢুকতে দিন। আরে আরে কি ব্যাপার? কি কি ভারী অসভ্য লোক মশাই। হ্যাঁ, না বলে কই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন? আজব তো। এই চেয়ারে বসছি। হ্যাঁ, এটা আবার ভাঙা নেই তো? না, বসুন। সে বসুন, কি বলার আছে তাড়াতাড়ি বলুন একটু প্লিজ। হে কি, আপনি আবার ঘামছেন কেন? বাইরে এত সুন্দর বৃষ্টির পরিবেশ, হাওয়া দিচ্ছে, লণ্ঠন জ্বালিয়ে রেখেছেন কেন? এই তো একটু আগে লোডশেডিং হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, জেনারেটর নেই? বেশ, যাকে বাদ দিন। কাজের কথায় আসি, কি করেন আপনি? আরে বাবা, আমি বেকার। বাবা রেখে যাওয়া টাকা ইন্টারেস্টে চলে, আর কিছু। ও তাই? বাহ, ভালো ভালো। তা আপনার বাবা মা? মা বাবা অনেক দিন আগে মারা গেছে। ও, তার মানে আপনি এখানে একাই থাকেন, তাই তো? বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। কেন দেবেন আপনি? কেন? ইচ্ছে। আমি কখন বিয়ে করবো না সেটা তো আমার ব্যাপার নাকি? এই শুনুন, আপনি কিন্তু এভাবে একটু বেশি বলে ফেলছেন। হ্যাঁ, তাই না মিস্টার রাজদীপ? রাজদীপ বাগ। হ্যাঁ, সে আপনি যাই হন, আমার কোনো আগ্রহ নেই। হ্যাঁ, আর কোনো তথ্য নেই, প্রমাণ নেই, কিচ্ছু নেই, এভাবে আমাকে জেরা করছেন। কী নিয়ে জেরা করছেন বলুন তো? সেটাও তো বুঝতে পারছি না। সাহস কী করে হয় আপনার? পুলিশের সাহসটা একটু বেশি রাজুবাবু। আমার নিশ্চয়ই এমন কিছু একটা সন্দেহ হয়েছে, যার জন্য আমি এখানে এসেছি। আমার হাতে এত সময় নেই যে ফালতু এখানে গেঁজাতে আসবো আপনার সঙ্গে। বুঝতে পেরেছেন? নাকি অন্য ভাষায় বুঝিয়ে বলবো? কি সন্দেহ? সেটা তো আমার থেকে আপনি ভালো বলতে পারবেন। পাগল ছাগল আছেন নাকি মশাই আপনি? হ্যাঁ হ্যাঁ, তা একটু আছি বই কি। বলছি, 1 গ্লাস জল হবে? একটা বসুন, জল নিয়ে আসছি। ও যত সব, তার থেকে সব আলবাল পাবলিক চলে আসে, কে বিরক্তি করে। গ্লাসে করে জল ভরে আনে রাজু। সেই ফাঁকে জানলা দিয়ে দেখে নেয় ব্যাগটা ঠিক আছে কিনা। এই নিন। থ্যাংক ইউ। বিষ ফিষ মেশাননি তো? তা আপনি তো পুলিশ, তো সেটা আপনি বুঝে নিন যে বিষ মিশিয়ে এনেছি নাকি আনিন। যা বলেছেন। বড্ড চেষ্টা পেয়েছিল। বাই দ্য ওয়ে, আপনি রিক্সা করে কোথায় গিয়েছিলেন? আপনি আমাকে ফলো করছেন? হ্যাঁ। তাহলে আমি কেন বলবো? আপনি যখন ফলো করছেন আপনি বলুন। স্মার্ট। হ্যাঁ, আমি কিন্তু বড় একটু স্মার্ট, অনেকটা আপনারই মতো। তাহলে এত ঘামছিলেন কেন? আমার হাই প্রেশার আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো উই আর ইন দ্য সেম বোট। মানে? আমারও আছে উচ্চ রক্তচাপ।
তবে আমি আপনার মতো তো ঘামি না। এই আপনার কাজ আর আমার কাজের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, বলছি শুনুন। আমরা আছি বলেই আপনারা আছেন। ঠিক বুঝলাম না, মানে? কিছু না, এমনি বললাম। ওটা কি? কোনটা? ওই গর্তটা? এটা কিছুটা ওই ভাবছিলাম এখানে একটা ওই প্ল্যান্ট বসাবো, ওই ডেকোরেশনের জন্য আর কি। তাই? আমি ঘরটা একবার ঘুরে দেখতে চাই। দেখুন না, কে বারণ করেছে? ইন্সপেক্টর বাগ তার কনফিডেন্স দেখে অবাক হয়ে যায়। আমি 100% শিওর এখানে কিছু একটা হচ্ছে, নাহলে লোকটা কিভাবে এত কনফিডেন্স দেখাতে পারে? সে খুনি হোক বা চোর হোক, ভয় ডর বলে কিচ্ছু নেই। তার কুকর্ম ধরা পড়ে যাবার ভয়টাও নেই। ইন্সপেক্টর বাগ ঘরগুলো একবার ভালো করে পাইচারি করে নেয়, কিন্তু না, কিছুই পায় না রাজদীপ সেখানে। কিছু পেলেন? না, পাইনি। তবে যাই হয়ে থাকুক আমি কিন্তু খুঁজে বার করবই। যাকে এখন আসি। আর হ্যাঁ, আগামীকাল আমি আবার আসবো। পালানোর চেষ্টা করবেন না যেন, তাহলে কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি। ফল ভালো হবে না, তাই তো? ইউ আর মোস্ট ওয়েলকাম অফিসার। ইন্সপেক্টর বাগ কিছু বুঝতে না পেরে বাড়ি ফেরার জন্য উঠোনের সিঁড়িতে পা রাখে। ঠিক সেই সময় তার পায়ে কি যেন একটা লেগে যায়। অন্ধকার থাকার কারণে বুঝতে একটু কষ্ট হয়, তাই মোবাইলের টর্চ জ্বালানোর পরে দেখতে পায় তার পায়ে যা লেগেছে তার অন্য কিছু নয়। সদ্য মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন করলে যেমন তাজা রক্ত বেরিয়ে আসে, সেই রক্ত। সে চমকে যায়। রাজু যখন খুন করে বাড়িতে এসে দরজা খুলছিল, তখন সে ব্যাগটা সেখানে রেখেছিল। সেখান থেকেই চুইয়ে চুইয়ে রক্ত পড়েছে। সেই তাজা রক্তই তার পায়ে লেগে গেছে। রাজদীপের আর বুঝতে কোনো অসুবিধা হয় না যে সে কাউকে খুন করেছে, আর মৃতদেহ এখানে লুকিয়ে রাখার পরিকল্পনা করেছে। এসব কি? রক্ত? আগে হ্যাঁ। এই শালা, তুই কে রে? কি করেছিস? এই শালা হারামি, বল কাকে খুন করেছিস? আস্তে 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 আস্তে, এত মাথা গরম করবেন না। ও, এবারে তো আপনি ঘামছেন স্যার, দেখুন। আমি কিন্তু একদম ঠান্ডা, দেখুন দেখুন। সত্যি করে বল কি করেছিস? একদম ঠান্ডা আমি, একদম ঠান্ডা। এই এই হাসছিস কেন বল? এই শালা তুই এই হাসছিস কেন? ইন্সপেক্টর বাগ মাথা গরম করে রাজুর পেটে একটা লাথি মারে। ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে রাজু। এখনই বল কি করেছিস। এরপরে কিন্তু সময় পাবি না, বল কি করেছিস। মহিলা আর শিশুদের হত্যা করেছি। কেন করেছি? কি? কেন করলি? এই দেহ কোথায় বল, দেহ কোথায় রেখেছিস? ইন্সপেক্টর বাগকে রাজু দেহগুলো দেখাতে নিয়ে যায়। সেই খণ্ড খণ্ড দেহাংশগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না রাজদীপ। এই কেন মারলি? হ্যাঁ, বাচ্চাটাকে ছাড়লি না? আর তুই কি মানুষ? বাধ্য হয়েছি মারতে। যাকে মেরেছিস সে তোর কে হয়? আমার এক বন্ধুর স্ত্রী আর তার মেয়েকে মেরেছি আমি। আমার বন্ধুর প্রতিদিন যা কষ্ট যেত জানেন স্যার, ওকে সেই কষ্ট থেকে মুক্তি দিয়েছি। মানে যা বলার পরিষ্কার করে বল। আমি কিন্তু তোকে যদি এক্ষুনি এনকাউন্টার করে মেরে দিই, তাহলে কিন্তু। আমার বন্ধুর জীবনে না সুখ ছিল না স্যার, জানেন। কাউকে কিচ্ছু বলতে পারতো না, কিচ্ছু না। আমি বুঝতে পারতাম আমার একমাত্র বন্ধু, তার বিপদে আমি না থাকলে আর কে থাকবে বলুন তো? বলুন না অফিসার, কে থাকবে আমি ছাড়া? হ্যাঁ, তাই বলে মার্ডার করবি শুয়োরের বাচ্চা? বললাম তো স্যার, আমি বাধ্য হয়ে করেছি। সে কোনোদিন ভাবেনি সে মানুষটা তাকে ঠকাবে, কোনোদিন ভাবেনি।
বিশ্বাস করেছিল তাকে। এত বেইমান সালা, এত বেইমান। জানেন, কলেজ জীবন থেকে ওদের প্রেম। আমার বন্ধুরা ওকে খুব ভালোবাসতো, খুব। প্রথমে সব কিছু ভালোভাবে চলছিল, দুজনের পরিবার এদের সম্পর্ক নিয়ে কারোর মধ্যে অমত ছিল না। বাড়ির সবাই ভালোভাবেই ওদের সম্পর্কের কথা জানতো। অন্য সম্পর্কের মতো ওদের সম্পর্কেও ঝামেলা হতো, সে তো হয় বলুন স্যার, হ্যাঁ। কিন্তু এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, ঝামেলা বেশিক্ষণ থাকতো না। আর তারপর ওই কলেজ জীবনটাও শেষ হয়ে গেল। আমার বন্ধু ভালো চাকরি পেল। সুখবরটা শুনে বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছিল। মিথ্যে বলবো না, সেই দিন আমার বন্ধুর বউ নিজেও কিন্তু বেশ আনন্দ পেয়েছিল। হ্যাঁ, আমি কিন্তু নিজে দেখেছিলাম ওদের দুজনের সেই মুহূর্তটা, সাক্ষী ছিলাম সেই দিনের। সেই দিন আমার বন্ধুর স্ত্রী সত্যি খুব খুশি হয়েছিল জানেন। আমি আড়াল থেকে ওদের দুজনের কথা শুনেছিলাম। মনে হয়েছিল যে আমার বন্ধু ভুল মানুষকে ভালোবাসেনি, ঠিক আছে, ভালো থাকবে। কিন্তু বুঝতে পারেনি জানেন এরকম হয়ে যাবে, একদম বুঝতে পারিনি। বিয়েটা হলো, কিছুদিন পর বিয়ে হলো। প্রথম বছরটা খুব ভালোভাবে চলছিল জানেন। হঠাৎ করেই না তাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটল। তৃতীয় ব্যক্তি, সালা ওই শুয়োরের বাচ্চা তৃতীয় ব্যক্তিটা আমার বন্ধুর জীবনটা শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে আমার বন্ধুর জীবনটা। যে মেয়েটাকে এত ভালোবাসতো সেই মেয়েটা তাকে চিট করলো। ভাবতে পারেন? হ্যাঁ, ভাবতে পারেন স্যার, ভাবতে পারেন কি হয়েছিল? আমার বন্ধু যখন কাজে যেত, ওই তৃতীয় ব্যক্তিটা তার কাছে আসতো। একটা রিলেশন তৈরি হয়েছিল, যাকে বলে অবৈধ সম্পর্ক। ঘেন্না হচ্ছে স্যার আমার বলতে, থু থু, ঘেন্না হচ্ছে। প্রথম দিকে আমার বন্ধু কিচ্ছু বলতে পারেনি, কয়েক মাস ধরে সব কিছু বোঝা যায়, সব। আমার বন্ধু বুঝতে পারে সেই তৃতীয় ব্যক্তি অচেনা কেউ না, তারা একসাথে কাজ করে, সহকর্মী। তখন স্ত্রী প্রেগনেন্ট, 1 মাস পরে ডেলিভারি হবে, সব কিছু বুঝতে পারে তখন। তার 1 মাস পরে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু আমার বন্ধুর মনে না সন্দেহ আরো বেড়ে যায়। এই কন্যা সন্তান আদেও তার তো, তাই কাউকে কিচ্ছু না জানিয়ে ডিএনএ টেস্ট করায়। তারপর ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে আমার মাথাটা আরো ঘুরে যায় জানেন স্যার। স্বাভাবিকভাবেই ডিএনএটা মেলেনি, ক্ষোভটা আরো বাড়তে থাকে। আমার বন্ধুটা না খুব সরল মানুষ, চাপা স্বভাবের, কাউকে কিচ্ছু বলতে পারতো না। নিজের মনের কষ্ট নিজের মধ্যে চেপে রেখে দিয়েছিল। রাগ ছিল প্রচুর, কিন্তু কিচ্ছু বলতে পারতো না, কাউকে কিচ্ছু বলতো না। কিন্তু সে সব কিছুই জানতো। কাউকে কিছু না বলে অন্যের সন্তান জানার পরেও বাচ্চা মেয়েটার প্রতি ভালোবাসা জন্মায়, তাই দূরে সরিয়ে রাখেনি, রাখতে পারিনি স্যার। কিন্তু ওর মনের কষ্ট আমি বুঝতে পারতাম। 7 বছর পরে আবার আমার বন্ধুর স্ত্রী আবার প্রেগনেন্ট হয়। তাকেও আমার বন্ধুর বাচ্চা বলে চালিয়ে দেওয়ার মতো ছলচাতুরি করে ও। একদিন চাকরি করতো তো, অফিসে যাওয়ার কথা বলে অফিসে না গিয়ে লুকিয়ে থেকে সব কিছু দেখেছিল আমার বন্ধুটা। সেই তৃতীয় ব্যক্তিও সেদিনে এসেছিল। ওর আগের থেকে অনেক বেশি কষ্ট পেয়েছিল জানেন স্যার, সত্যি বলছি। আচ্ছা আপনি বলুন তো, আপনি বলুন এইভাবে কেউ ঠকাতে পারে? হ্যাঁ, কিছুদিন আগে আমার বন্ধু সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু পারেনি। আমি ওকে বাধা দিয়েছিলাম। তারপর ঠিক করলাম যাদের জন্য আমার বন্ধুর এই অবস্থা হয়েছে তাদের সালা আমি বাঁচিয়ে রাখবো না। না 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 না, আমি বাঁচিয়ে রাখতে পারবো না। তাই আজকে ওর স্ত্রী আর মেয়েকে হত্যা করেছি। বেশ করেছি সালা, বেশ করেছি। ঠিক করেছি না স্যার? হ্যাঁ, বলুন ঠিক করেছি না? ঠিক করেছি তো, ঠিক করেছি তো। এতক্ষণ রাজু নামক ভয়ানক অপরাধীর সব ঘটনা যতীন দেবনাথকে ইন্সপেক্টর রাজদীপ বাগ জানায়। সব কিছু শোনার পরে যতীন দেবনাথ বেশ ভয় পেয়ে যায়।
রাজু সেদিন রাজদীপকে এটাও বলেছিল কত নৃশংসভাবে হত্যা করেছিল সে। রাজদীপ সব কিছু যতীনকে বলে। কি বলছো ভাই? আমি থাকলে তো এতক্ষণ ওই কিলারের কাছেই মারা পড়তাম। আমার এখনো বলার শেষ হয়নি যতীনদা, তার আগে আর এক পেক দাও না। যতীন দেবনাথ সিঙ্গেল মল্টের বোতল থেকে নেশার তরল বের করে তার সামনে এগিয়ে দেয়। এই নাও ইয়াং ম্যান, তারপর কি হয়েছিল বলো। হ্যাঁ, তারপরে এই এখন তুই ধরা পড়ে গেছিস, রাত সাক্ষী হওয়ার সুযোগ তুই পাবি। হ্যাঁ, এখনো বলছি সারেন্ডার কর, তোর পানিশমেন্ট কম করে দেবো। আপনি তো আমাকে চিনতে পারলেন না স্যার। হ্যাঁ, 18 বছর আগের একটা রাজুকে এত সহজে ভুলে গেলেন স্যার? হ্যাঁ, 18 বছর আগে মানে? গভীরে যাও আর গভীরে যাও। সালে দরজা খোল, খোল দরজা খোল। না, খুলবো না আমি। তুমি প্রত্যেকদিন মদ খেয়ে এসে এখানে মেয়ে নিয়ে ফুর্তি করবে, তাই না? আর কি করে ভাবছো যে আমি দরজা খুলে দেব? এসব চলবে না এ বাড়িতে, ছেলে বড় হচ্ছে। আচ্ছা, তোমার লজ্জা লাগে না গো? নির্লজ্জ বেহায়া লোক একটা। এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার ঘরে আমাকে ঢুকতে দিবি না? তুই যদি দরজা না খুলিস না, তোকে তোর ছেলেকে খুন করে দিলে চলে যাবো, বুঝলে? পুড়ে আমার তোকে, তোর ছেলেকে বলে রাখলাম আমি। ভালো চাস তো ভালো বলে ঘরের দরটা খুলে দে। আমার ঘরে যা ইচ্ছে তাই হবে। মাগি তুই বলা কি রে সালি? হ্যাঁ, বাবা ঘরটা দিয়েছেন নাকি রে সালি? হারামজাদি, খোল। হ্যাঁ, ছেলেকে কেন ধাক্কা মারছো? ও কি করেছে? প্রত্যেক দিন মাতাল হয়ে আসবে, মেয়ে নিয়ে এসে ফুর্তি করবে। শোনো, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। পুলিশ? পুলিশ? হারাম, আমার বাড়ির নুন ভাত আমাকে পুলিশের কাছে ধরে দিবি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার লাগছে, ছেড়ে দাও। রাজদীপের বয়স তখন 12 বছর। সেই সময় তার মায়ের ওপর তার বাবার এই অত্যাচার দেখে ভয় কথা বন্ধ হয়ে যেত তার। হতাশ হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ঘরে থাকতে কাঁদার সুযোগটাও পেত না ছেলেটা। একদিন স্কুল থেকে ফেরার সময় একটা নদীর ধারে বসে অঝরে কাঁদতে থাকে সেই 12 বছরের রাজদীপ। কিরে, কাঁদছিস কেন? জানিস, আমার বাবা প্রত্যেক দিন রাত করে বাড়ি ফেরে আমার মাকে মারে, গালাগাল দেয়, অত্যাচার করে। জানিস, আমি আর আমার মায়ের দিকে তাকাতে পারি না। কতদিন ধরে চলছে এইসব? হ্যাঁ রে, অনেক বছর ধরে চলছে। আগে এতটা বাড়াবাড়ি ছিল না জানিস, কিন্তু এখন অনেক বেড়ে গেছে। কালকে রাতে ব্লেড দিয়ে মায়ের হাতটা কেটে ফালা ফালা করে দিয়েছে লোকটা। বিচ্ছিরি ভাবে বিড়ির ছ্যাঁকা দিয়ে দিয়েছে, গায়ে মদ ঢেলে দিয়েছে।
আমার আমার মাটা জানিস যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল। আমি যদি বড় হতাম না, মাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যেতাম, অনেক দূরে, অনেক দূরে। দূর বোকা, তুই পালাবি কেন? যে অন্যায় করেছে সে পালাবে। তুই কোনো চিন্তা করিস না, কালকে থেকে দেখবি তোর মাকে আর কোনো কষ্ট পেতে হবে না। আমি আর কষ্ট পেতে দেব না, কথা দিলাম তোকে। কেন? তাহলে কিভাবে হবে? ম্যাজিক। এবার একটু হাস। কিন্তু না, আর কোনো কিন্তু নয়, হাস বলছি, হাস। কোনো প্রশ্ন করবি না, শুধু এটা জেনে রাখ, তুই আর তোর মা কালকে থেকে সুখে থাকতে পারবি, কেমন? ঠিক একদিন পরে রাজদীপের বাবা আর বাড়িতে ফেরেনি। পুলিশ অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। মনে আছে স্যার সেই রাজুকে? ইন্সপেক্টর বাগের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করে। বুক পকেট থেকে একটা রুমাল বের করে মুখটা ভালো করে মুছে নেয় সে। কি বলবে কিছু বুঝতে পারে না। রাজদীপের বাবা সেই দিন নিরুদ্দেশ হয়ে যায়। সবাই ভেবেছিল অন্য কোনো জায়গায় চলে গেছে, কিন্তু সেই দিন রাজদীপ রাজুর ওপরে সন্দেহ করছিল ঠিকই, কিন্তু কাউকে কিছু জানায়নি। আজকে আবার তার বাবার হত্যাকারীর মুখোমুখি হয়েছে সে। কি ভাবছেন স্যার, কি ভাবছেন? আপনার বাবা সেই দিন কোথায় গেল এটাই ভাবছেন তো স্যার? কোথাও না স্যার, কোথাও না। আমাদের গ্রামের ওই শ্মশানের কথা আপনার মনে আছে? বুড়ো বটতলা শ্মশানের কথা মনে আছে স্যার? যেখানে রাতেই কেউ যাওয়ার সাহস দেখাতো না, ভূতের ভয় ছিল। জায়গাটা ছিল ভয়ঙ্কর হিংস্র কুকুর আর শেয়ালের থাকার জায়গা। আপনার বাবা সেই দিন মদ খেয়ে ওই শ্মশান দিয়ে বাড়ি ফিরছিল। মনে পড়ছে? আরে দিন তো গেল, সন্ধ্যা হলো, বার করো মারে, বার করো আমারে, বার করো কে 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 ডাকিস? কে ডাকিস? কে কে ডাকিস? ছেড়ে দে, কে 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 তুই? আমার কাজ আরো সহজ হয়ে গিয়েছিল স্যার, জানেন? আমি আপনার বাবাকে হত্যা করে তার টুকরো টুকরো করে কেটে ওখানকার হিংস্র কুকুরদের খাইয়ে দিয়েছিলাম। অনেকগুলো কুকুর সেখানে ছিল জানেন স্যার, চেটে পুটে সাফ করে দিয়েছে, মাংস রক্ত। খাওয়ার পরে আমাকে কুকুরগুলো যে আশীর্বাদ করেছিল স্যার, কি বলবো আপনাকে, অনেক আশীর্বাদ করেছিল। শেষে আমার জন্য মাংসের একটা টুকরো আর হাড় রেখে দিয়েছিল। তা আমি তো কাঁচা মাংস খাই না, ওরা তো অবলা প্রাণী, ওরা কি কিছু বোঝে বলুন? তৃপ্তি করে খেয়েছিল, প্রাণ ভরে খেয়েছিল, এত ভালোবেসে আমার জন্য রেখেছে, আমি না খেয়ে থাকতে পারলাম না। বিশ্বাস করুন, প্রথমে একটু খারাপ লাগলেও মুখে দেওয়ার পরে বেশ সুস্বাদু লেগেছিল। কাঁচা মাংস, তারপর ওই উচ্ছিষ্ট খাবারটা, মানে ওই ওই হাড়গোড়গুলো ওই শ্মশানের মাটির তলায় পুঁতে দিয়েছি। আপনি মানসিকভাবে অসুস্থ, আপনার চিকিৎসার দরকার। আপনি আমার সঙ্গে চলুন। আমাকে ধরার আগে আরেকবার ওই ঘরে গিয়ে দেখবেন না স্যার? আরেকবার দেখবেন না? লাশগুলো সব ঠিকভাবে আছে কি না? টর্চটা নিয়ে যাবেন কিন্তু, খুব অন্ধকার। আমি দেখতে যাব আর আপনি পালিয়ে যাবেন, তাই তো? সেটা হচ্ছে না। আরে পালিয়ে যাওয়ার ওরা তো এতক্ষণে পুরুত করে পালিয়ে যেতাম। আপনার বাপও এসে ধরতে পারতো না। শুনুন না, আচ্ছা চলুন চলুন, আমিও যাবো আপনার সঙ্গে। চলুন অফিসার, চলুন চলুন। দেহাংশগুলো দেখে আবার চোখ বন্ধ হয়ে যায় ইন্সপেক্টর বাগের। তাও কোনো রকমের চোখ খুলে যা দেখে সেটা দেখে চিৎকার করে ওঠে।
প্রথমেই মহিলার কাটা মাথার দিকে চোখ যেতেই শরীরটা স্থির হয়ে যায় তার, দেওয়ালে পিঠ ঠেকে যায়। সেই মাথা আর অন্য কারোর নয়, এটা তার স্ত্রী তানিয়া বাগের কাটা মুন্টু। তার পাশে যে দেহটা পড়ে আছে ওটা তার মেয়ে তুলি। এটা তো আমার স্ত্রী আর মেয়ে। আমার এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? এই কি করেছি? এটা কি হয়ে গেল? আমি যে কোনো অন্যায় দেখতে পারি না স্যার। অনেক খুঁজতে আপনাকে আবার এতদিন পর দেখতে পেলাম। তারপর থেকে আপনাকে ফলো করতে শুরু করলাম। বুঝতে পারলাম আপনি ভালো নেই, অনেক দিন হয়ে গেছে, তাই আমাকে আপনি চিনতে পারেননি। আমি কিন্তু চিনতে পেরেছি স্যার। সালা হারামি! এইটা আপনি ঠিকই বলেছেন। আমি না সত্যি একটা হারামি, সুরের বাচ্চা, পাক্কা সুরের বাচ্চা আমি একটা। ঠিক আছে, শান্ত এখনো অনেকটা রাস্তা বাকি আছে, অনেকটা রাস্তা যেতে হবে তো স্যার। রাজদীপ আর কোনো অনুভূতি প্রকাশ করতে পারে না। সে যেন রাগতেও ভুলে গেছে, মাথা আর কাজ করছে না। কিছুটা স্বাভাবিক হওয়ার পরে নম্র স্বরে রাজুকে একটা প্রশ্ন করে। এই বাড়িটা আপনার না? নিজের মায়ের আদি বাড়িটাও চিনতে পারলি না বন্ধু? দেখ, তাকিয়ে দেখ তোর মায়ের বাপের বাড়িটা। আমি আগলে রেখেছি, পরম যত্নে আগলে রেখে দিয়েছি রে পাগলা। তখন সবে মাত্র ভোর হয়েছে, তবে আকাশ পরিষ্কার নয়। ইন্সপেক্টর বাগ একবার বাড়ির বাইরে গিয়ে ভালো করে দেখে, চারিদিকে ভালো করে চোখ বোলায় সে, এবং উপলব্ধি করে এটা তার মায়ের আদি বাড়ি। বহু বছর হলো এখানে আসা হয় না। সেই ছোটবেলায় বাবা মায়ের সাথে এসেছিল রাজদীপ, তখন সবকিছু স্বাভাবিকই ছিল। পুরনো স্মৃতি মনে আসতেই রাজদীপের চোখে জল এসে যায়। চোখের জলের যেন বাঁধ ভেঙে যায় তার। রাজদীপ তার মাকে আজও অনেক ভালোবাসে। তার মা ছিল একজন ফাইটার, জীবন যুদ্ধের একজন ফাইটার। তুই খুশি হয়েছিস তো রে বন্ধু? খুশি হয়েছিস তো ভাই আমার? খুশি তো? তুই খুশি তো? খুব খুশি হয়েছিস তো? খুশি হয়েছিস, খুব খুশি হয়েছিস। তুই আমার মায়ের স্মৃতি এইভাবে আগলে রেখেছিস? হ্যাঁ, তোকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। না, ধন্যবাদ দিন, তোকে ছোট করব না। কিন্তু তোকে আমি কি বলে ধন্যবাদ জানাবো? সারা সে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি, আর কোনো ভাষা পাচ্ছি না। কিন্তু বিশ্বাস কর আমি আজ থেকে মুক্তি পেয়েছি। ওই জানিস ওই তানিয়া আর একটা অন্যের সন্তানকে নিজের বলে চালানোর যে কি কষ্ট, সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। জানিস আমি একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম। জানিস ওই স্লো পয়জন করলে একটা মানুষ যেভাবে ধ্বংস হয়ে যায়, একদম সেইভাবে, ঠিক সেইভাবে একটু করে ধ্বংস হয়ে যাচ্ছিলাম। তুই দীপদূত হয়ে না এলে, জানিস তো ভাইরে, আমি আমার বন্ধু, তুই যদি দীপদূত হয়ে না আসতিস না, আমি বাঁচতাম না রে। দেখে আর দেরি করিস না, বুঝলি? ওই বডিগুলো ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যাতে কেউ যেন টের না পায়। আমি তোকে সম্পূর্ণ সাহায্য করব।
আমি আমি আর তুই তুই আর আমি দুজন বন্ধু মিলে একসঙ্গে কাজটা করবে, আরো ভালো হবে। আমি 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 পুলিশ আমি পুলিশ যেমন প্রমাণ খুঁজে বের করতেও পারি, তেমন তেমন যদি চাই সব প্রমাণ আমি মুছে দিতেও পারি। এসব তুমি কি বলছো রাজদীপ? তোমার মাথা ঠিক আছে তো? জানো যতীনদা, তারপরে আমরা দুজন মিলে আমার স্ত্রী আর আমার মেয়ের দেহগুলোর টুকরো টুকরো অংশগুলো গর্তের ভিতর ঢুকিয়ে দিলাম, ভালো করে মাটি চাপা দিয়ে দিলাম জানো। আর তারপর এই বন্ধু, আমাকে কিন্তু এবার চলে যেতে হবে, আর হয়তো দেখা হবে না। ভালো থাকিস। মানে না 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 এটা কি করে হয়? না না তুই যাবি না, তুই আমাকে এরকম ফাঁকি দিয়ে চলে যেতে পারিস না। যাবি না, আমি বলে দিয়েছি যাবি না কিন্তু। হয় না বন্ধু, হয় না, বিশ্বাস কর। আমি না যতই থাকবো ততই তোর বিপদ বাড়বে, খুব বিপদ বাড়বে, সাথে সাথে আমারও বিপদ বাড়বে। কিছু মনে করিস না ভাই, আমাকে যেতেই হবে। শোন, সেদিন তুই আমার মাকে বাঁচিয়েছিলি, আর আজকে আমাকে বাঁচালি। আজকে আমার মায়ের বাড়িটাকে এইভাবে যত্নে রেখে দিয়েছিস। আমার মায়ের সেই স্মৃতিগুলোকে ভাই তোরই ঋণ আমি কোনোদিনও ভুলবো না, বিশ্বাস কর। কিন্তু আমি জানিস তো, আমি কোনোদিনই এগুলো করতে পারতাম না। বরঞ্চ সারা জীবন যন্ত্রণাটা সহ্য করে কাটাতে হতো। আর দেরি করিস না, একটা কাজ কর, তুই পালিয়ে যা, সকাল হয়ে গেছে, পালিয়ে যা। আমি তো কাট খাবো না, যা। তুমি কি বলছো? এটা তোমার স্ত্রী আর তোমার মেয়ে সত্যি খুন হয়েছে? তুমি এর সাথে জড়িত আছো? না 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 না, এ কি করে হতে পারে রাজদীপ? রাজুকে পালাতে সাহায্য করেছো তুমি? কি সব বলছো রাজদীপ? না 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 না, তুমি আমায় মিথ্যে কথা বলছো, তাই না? বলো, তোমার নেশা হয়ে গিয়েছে, তাই ভুলভাল গল্প বানাচ্ছ। আমি বুঝতে পেরেছি। তুমি এবার ঘুমিয়ে যাও। আজকে আর বাড়ি যেতে হবে না, তোমার নেশা চড়ে গেছে। যাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এইভাবে হাসছো কেন? হ্যাঁ, মজা করছো তাই না? আমি বুঝতে পেরেছি। আমি আসছি। যতীন এবারে সত্যি একটু ভয় পেয়ে যায়। সোফা থেকে উঠে নিজের ঘরে যাবে এমন সময় রাজদীপ বলে, যতীনদা, জানতে চাইবে না রাজু এখন কোথায়? জানতে চাইবে না? রাজু তোমার গল্পে? ভেতর ভয় কাজ করলেও যতীন সেটা রাজদীপকে একবারের জন্য বুঝতে দেয় না। যতীন মজার ছলে তাকে উত্তর দেয়, কিন্তু পর মুহূর্তে রাজদীপের থেকে যা উত্তর আসে সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না যতীন। না 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 স্যার, না না না, রাজু এখন আপনার এই বাড়ির ভেতরেই আছে। হ্যাঁ মানে? হ্যাঁ স্যার। ও সরি স্যার, না, আপনি তো আবার মুদির দোকান চালান। যতীনদা, হ্যাঁ ঠিক আছে তো, যতীনদা। যাও তোমার নেশা হয়ে গিয়েছে। ড্রিঙ্কটা করে ঘুমিয়ে পড়ো, আমিও এবারে শুয়ে পড়বো। চলো, গুড নাইট। বাইরে বেশ বৃষ্টি পড়ছে, আজকে আর বাড়ি যেতে হবে না। আমি আমার ঘরে যাচ্ছি। আমি খুব ক্লান্ত। যতীন দেবনাথ নিজের ঘরে যাবে এমন সময় রাজদীপের কণ্ঠ থেকে এমন কিছু অপ্রত্যাশিত বার্তা ভেসে আসে যা শুনে যতীন আরও ভয় পেয়ে যায়। রাজু, তোকে আবার আসতে হলো রে। কিছু মনে করিস না রে, তোকে এত রাত্রে ডাকার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আরে তাতে কি হয়েছে, আমাকে তো আসতে হতোই। আমার সবচেয়ে প্রিয় বন্ধু এত বিপদে আছে, আমি না এলে চলবে কিভাবে? এসব কি হচ্ছে রাজদীপ? তুমি তুমি কি সব বলছো? আমার আমার মৃত স্ত্রীর অবৈধ প্রেমিক আর আমার আমার কন্যার মানে সরি মৃত পালিত কন্যার বৈধ পিতা পিতা যতীনদা, আজকে রাতটা তোমার শুভ হোক। হ্যাঁ রাজদীপ, রাজদীপ তুমি বিশ্বাস করো, আমি তোমার স্ত্রীর কাছে যেতে চাইতাম না। সে সে নিজে আমাকে ডাকতো। তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমি সত্যি বলছি গো, কিছু মনে করো না রাজদীপ। তানিয়া আমায় তোমার ব্যাপারে বলেছিল, ইউ আর অ্যান ইনকমপ্লিট ম্যান ইন বেড। হ্যাঁ, তানিয়া এই কথাটা আমাকে বলেছিল। তানিয়া কি তোমার সাথে সত্যি সুখী ছিল না রাজদীপ? রাজু ব্যাগ থেকে একটা বাক্স বের করে। বাক্স খুলতেই বেরিয়ে আসে একটা বিষধর সাপ। যতীনের হার্টের রোগ আছে, সেটা অনেক দিন থেকেই খুব ভালোভাবেই জানতো রাজদীপ। সেই সাপটা যতীনের মুখের সামনে নিয়ে যায় রাজু। এটা তুমি কি করছো রাজদীপ? না না না, তুমি এটা করতে পারো না। এটা সরাও, এটা কামড়ে দেবে তো, কামড়ে দেবে। কোনো চিন্তা করিস না রাজদীপ, একটু পরেই তো জীবনে তৃতীয় ব্যক্তির জীবন অবসান ঘটবে। মেরো না রাজদীপ, মেরো না, মেরো না। তোকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেটা আমার করা উচিত ছিল সালা তুই করে দিয়েছিস। এই কিন্তু একটা কথা বল, ফরেন্সিক রিপোর্ট কিছু বুঝতে পারবে না তো? হ্যাঁ, আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। ভয় লাগছে? দেখ দেখ, অতিরিক্ত মদ্যপানের ফলে হার্ট অ্যাটাক। তুই আর যতীনবাবু একসাথে মদ খেয়েছিস, তারপর তুই বাড়ি ফিরে গেছিস, আর তুই কিছু জানিস না। বাড়ি থেকে বেরিয়ে সাবধানে সাপটা ছাড়তে হবে, অনেক বিষাক্ত সাপ। বাবা রে, আর সময় নষ্ট করিস না, যা যা যা, এই অনেক দেরি হয়ে গেছে, তুই এবার বাড়ি চলে যা। বাবা বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কিন্তু তুই তুই কোথায় যাবি? তুই সত্যি চলে যাবি? হ্যাঁ, আমার সঙ্গে থাকবি না? আমার সঙ্গে? আহা, সেটা হয় না। আরে কেন হবে না? তুই কি চাস আমি আমি আবার সব কিছু হারিয়ে ফেলি? রে রে রাজু, তুই তো আমার সাহস রে। আমার জীবনের রাস্তায় যে কটা বাধা আসবে তুই তুই সরিয়ে দিবি না বল? আরে আমি একা তো কিছু করতে পারি না, ভয় লাগে আমার। আমার পাশে বরঞ্চ থাকিস। হ্যাঁ, থাকবি না? বল না বল না। আমি এখন মুক্ত, আমি এখন মুক্ত। আমার আর তানিয়ার বৈবাহিক জীবনের তৃতীয় পুরুষ ওই যে যতীনদা এখন মরে গেছে। আমি মারতে পারিনি ঠিকই, কিন্তু অন্যায় অবিচার থেকে রাজু, আমার রাজু আমার সবসময় বাঁচিয়েছে, প্রতিশোধ নিয়েছে। সেই দিন আমার নরপিশাচ বাবাকে হত্যা করে, আর এখন আমার অবৈধ সম্পর্কে জড়ানো বেঈমান স্ত্রী আর স্ত্রীর প্রেমিককে হত্যা করে। 18 বছর পরে আবার আমাদের দেখা হয়েছে রাজু। না 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 না, তোকে আমি ছাড়তে পারবো না। না না, চাই না চাই না। যতীনকে রাজুই খুন করেছে, কিন্তু বেচারা মৃত্যুর আগে রাজুকে দেখতেই পেল না। দেখতে পাবে কি করে? মৃত্যুর আগে চোখের সামনে শুধু তো আমি আর ওই বিষাক্ত সাপ ছাড়া কিচ্ছু ছিল না। কাউকে দেখার জন্য তো শরীরে রক্ত মাংসের শরীর প্রয়োজন হয়। রাজুর না আছে রক্ত, না আছে মাংস। কি করে থাকবে? কি করে থাকবে? রক্ত মাংস থাকবেই বা কি করে? রাজু তো কোনো মানুষ নয়, রাজু তো রাজদ্বীপেরই দ্বৈত সত্তা।
ছোট থেকে মানসিক আঘাত সহ্য করতে না পেরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয় রাজদীপ। ছোট থেকেই একটা বিশেষ গোপনীয় গুণ আছে তার। ছোটবেলা থেকে অনেক রকমের কণ্ঠে সে কথা বলতে পারত। সেই গুণকে অবলম্বন করে রাজদীপের মস্তিষ্কে 18 বছর আগে জন্ম নেয় তার বিকৃত কণ্ঠস্বরে রাজু নামক এক দ্বৈত সত্তা। রাজদীপ যা করতে পারত না সেটাই করতে পারত রাজু নামক তার দ্বৈত সত্তা। জীবনে চলার পথে তোমার বা তোমার প্রিয়জনদের সাথে হওয়া অপরাধ দেখেও যখন তুমি প্রতিবাদ করতে ভীতু অপারগ হও এবং তুমি সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তখন নিজের অন্তরে জন্ম দাও এক অদৃশ্য প্রতিবাদী সত্তার, যে তোমার থেকে বেশি সাহসী, শক্তিশালী এবং হিংস্র, যে তোমার মধ্যে লুকিয়ে থেকে তোমায় প্রতিনিয়ত সহায়তা করে। হয়তো সে তোমার ভেতরে, হয়তো বা আমার, বা হয়তো লুকিয়ে আছে তোমার আমার সমাজের ভিড়ে মিশে থাকা কোনো এক মানুষের ভিতরে, কিন্তু সে আছে, প্রতি মুহূর্তে জেগে আছে। হ্যালো স্যার, আমি অতনু বলছিলাম। কি হয়েছে, এত সকাল সকাল ফোন করলে কেন? একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? যতীনবাবু। হ্যাঁ, কি? যতীনবাবু মারা গেছে। কি? আরে কি সব বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। খবরটা পাওয়া মাত্রই ফোন করলাম আমি। আরে গতকাল রাত্রে তো আমি আর যতীনদা একসঙ্গে ছিলাম। কি করে হলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুনলাম হার্ট অ্যাটাক, খুব মদ খেত। ও শিট, কালকে রাত্রে তো আমার সঙ্গে মদ্যপান করেছিল যতীনদা। ও আচ্ছা। আরে হ্যাঁ, আমি অনেকবার বারণ করেছিলাম। আর কি, আমার কিছু বলার ভাষা নেই অত না। দেখে আমার কিছু ভালো লাগছে না। লোকটাকে দাদার মতো দেখতাম, বারবার বারণ করতাম, কথাই শুনলো না। কি আর করবে বলো, আর তো কিছু করার নেই। খবরটা শুনে আমি হতাশ হয়ে পড়েছি খুব। এত হাসি খুশি একটা মানুষ। যাই হোক, রাখছি। এসো, দেখা হবে। হ্যাঁ গো, রাখছি। ফোনটা রেখে রাজদীপ আয়নার দিকে তাকায়। সে আয়নায় রাজদীপের কল্পনায় তারই প্রতিবিম্ব হয়ে ধরা দেয় রাজুর কল্পিত ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির মুখে একটা হালকা হাসি খেলে যায়। দেবতারা ওই নরকে থাকে, স্বর্গে থাকে আমার অসুর। কলিযুগের এই রক্তলীলায় অসুরই মারবে হাজার অসুর। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা? কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে তোমাদের নিশিডাক চ্যানেলকে আরেকটু আপন করে নিতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। সঙ্গে বন্ধুদের সাথে শেয়ারটাও না হয় করে দিও। কোনো এক গল্পে আমাদের সবার প্রিয় ফেলুদা তোপসেকে বলেছিলেন, শীতকালে রহস্যটা বেশ ভালোই জমে। কি বলিস তোপসে? এরকমই কোনো এক শীতের বিকেলে শুরু হয়েছিল নিশিডাক গল্পের আড্ডা। দেখতে দেখতে পার করে গেল 3.5 বছর। আছে আছে টেলিপ্যাথির জোর আছে। হ্যাঁ, টেলিপ্যাথির জোর ছিল কিংবা ছিল না বলা মুশকিল, কিন্তু যেটা ছিল সেটা শ্রোতা বন্ধুদের ভালোবাসা। আর তাই 3.5 বছরের যাত্রাপথ পেরিয়ে নিশিডাক গল্পের আড্ডা আজকে হয়ে উঠেছে 64,000 সদস্য সংখ্যার একটি পরিবার। তাই নিশিডাক গল্পের আড্ডায় আমরা হাজির হই প্রত্যেক সোমবার আর শুক্রবার রাত ঠিক 8টায়, আবার কোনো সপ্তাহে বুধবার রাত ঠিক 8টায়, নতুন নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। তাই শুনতে থাকো নিশিডাক গল্পের আড্ডা।